আর কত এভাবে বাসায় বসে বসে ঘুমাবি আর খাবি? আম্মু, বসে ঘুমানো যায় না, শুয়ে ঘুমাতে হয়। কথা না পেঁচিয়ে আমি যে জিজ্ঞেস করেছি সেটা বল। তোর আব্বু তোকে অফিসে বসতে বলছে। বিয়ে করিয়ে দাও, তাহলে কাজ করি। কি নির্লজ্জ ছেলে দেখো, বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। বিয়ে না করলে কাজ করে কাকে খাওয়াবো বলো তো আম্মু? কেন, আমি আর তোর আব্বুকে চোখে পড়ে না তোর? তোমার জন্য তো আব্বু আছেই। আমাকে বিয়ে করিয়ে দাও, তারপর যা বলবে তাই করব। আম্মু আমার কথা শুনে কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে চলে যায়। আমি শুয়ে শুয়ে মোবাইলে ফেসবুকিং করতে থাকি। আমি মাহিম, লেখাপড়া শেষ করেছি 1 বছর আগে। আর তখন থেকে আব্বু তার অফিসে বসতে বলছে। আমি আব্বুকে সাফ বলে দিয়েছি, বিয়ে না করিয়ে দিলে কাজ করব না। নিজে 20 বছর বয়সে বিয়ে করেছে, আর আমার হয়ে গেছে 26, তাও বিয়ের কোনো খবর নাই। বিকেলের শেষ সময়টা এখন, সূর্য প্রায় অস্ত চলে গেছে, আকাশটা কমলা রং ধারণ করেছে। কি বললো তোমার ছেলে? কি আর বলবে নতুন করে, সে এক কথাই বিয়ে করিয়ে দিলে কাজ করবে। তোমার ছেলের একটুও লজ্জা নেই, নিজের মুখে কি করে নিজের বিয়ের কথা বলে। সেটা গিয়ে তুমি বলো। কিছু বললে আব্বু বিয়ে করেছে 20 বছর বয়সে, আর আমার বয়স 26। আমার বিজনেস পার্টনার তিতাস চৌধুরীর একটা মেয়ে আছে, উনি বললো ওনার মেয়েকে নাকি বিয়ে দেবে। আমরা তাহলে গিয়ে দেখি মেয়েটা কেমন দেখতে। ঠিক আছে, তাহলে কালকে মেয়েকে দেখতে চাই আমরা। আগে তোমার ছেলেকে ডাকো। নাচতে নাচতে রাজি হয়ে যাবে। মাহিম, এই মাহিম, শুনে যা তো। আম্মু ডাক শুনে নিচে আসি। আব্বু আমাকে উদ্দেশ্য করে বলে, কাল তোর জন্য মেয়ে দেখতে যাব, পছন্দ হলে আন্টি পরিয়ে আসবো। আব্বুর কথা শুনে আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখি, কিন্তু আম্মুর সেটা হজম হলো না। এমন ভাব করছে যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। তোর লজ্জা যে নেই সেটা খুব ভালো করেই জানা আছে। ঢং না করে রুমে যা, আর কাল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস। আমি হুম বলে খুশি মনে লাফাইয়া লাফাইয়া চলে আসি রুমে। দরজা বন্ধ করে আলেনা থেকে একটা লুঙ্গি নেই, তারপর লুঙ্গি পরে গার্মি ডান্সে ডান্স করতে থাকি। অনেক লুঙ্গি ডান্স নাচা হয়েছে, তাই আজ হাই গার্মি গানে নাচছি। আব্বু আম্মুর সাথে লিভিং রুমে বসে আছি। আম্মু মুড়ি বানিয়েছে, সেইগুলোই তিনজন খাচ্ছি। আব্বুর মোবাইল তখনই বেজে ওঠে। ও পাশের লোকটা কি বলল শুনতে পাইনি, তবে আব্বুর কথা শুনে এটা বুঝতে পেরেছি আমার বিয়ে নিয়ে কথা হলো, আর ছেলেপক্ষ কাল গিয়েই আসবে আমাকে দেখতে। আব্বুর কথা বলা শেষ করে বলে তার বিজনেস পার্টনারের তার ছেলেকে নিয়ে কাল আমাকে দেখতে আসবে। মবিন রহমান ছিল নাকি? আব্বু হ্যাঁ বলে। আম্মুকে খুব খুশি মনে হচ্ছে। আমিও আঙ্কেলের নাম শুনেছি আগে আব্বুর কাছে। আমি কিছু না বলে রুমে চলে আসি। আমি তিয়াশা চৌধুরী, অনার্স শেষ করেছি সবে মাত্র। পরিচয় দেবার মতো এখন আর কিচ্ছু খুঁজে পাচ্ছি না। পরের দিন সকালে চলে আসি আমার জন্য মেয়ে দেখতে। ইস, আমার কেমন জানি লজ্জা লজ্জা করছে। আব্বু আঙ্কেলের সাথে কথা বলছে, আমি মাথা নিচু করে বসে আছি। একটু পর একটা লাল শাড়ি পরে সিঁড়ি দিয়ে নেমে আসে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি লাল পরীটার দিকে। উজ্জ্বল ফর্সা গায়ের রং, চোখ দুটো হরিণীর মতো টানা টানা, আর ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো সফট। এক দেখাতেই যে কারো ঘুম কেড়ে নেবে। আমার মনটা উড়ু উড়ু করছে। আম্মু আমাকে সোফায় বসিয়ে দেয়, আর চোখে ছেলের দিকে তাকিয়ে দেখি আমার দিকেই তাকিয়ে আছে। ছেলেটা দেখতে খুব সুন্দর, ব্ল্যাক টি শার্টে আরো বেশি যেন সুন্দর লাগছে। আমি তো ছেলেকে দেখেই প্রথমেই প্রেমে পড়ে গেলাম। মাশাল্লাহ, মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। ছেলেকে আমাদের পছন্দ হয়েছে ভাবি। তাহলে ভাবি আজকে ওদের আন্টি বদল হয়ে যাক। আংটি তো আনা হয়নি ভাবি, আর আমরা তো কোনো প্রস্তুতিও নেইনি। আমরা সাথে করে আন্টি নিয়ে এসেছি ভাবি। হ্যাঁ বিয়ান সাহেবা, আমরা বাসা থেকে ঠিক করে এসেছি। দুই পরিবারের সম্মতিতে আমাদের আংটি বদল হয়ে যায়। 1 মাস পর বিয়ের তারিখ রাখা হয়। আব্বু বলে আমি চাইলে মেয়ের সাথে আলাদা কথা বলতে পারি। আন্টি বলে আমাকে নিয়ে তিয়াশার রুমে যেতে। আমি মাহিমকে নিয়ে আমার রুমে চলে আসি। দুজনেই চুপচাপ বসে আছি, দুজনের মাঝে একটু দূরত্ব। তুমি রাজি তো এই বিয়েতে? আর তুমি করে বলছি বলে অবাক হবার কিছু নেই। আপনি করে বলাটা আমার পছন্দ নয়, আর তুমিও আমাকে তুমি করেই বলতে পারো। ঠিক আছে, আর তোমাকে দেখার পর রাজি না হওয়ার কোনো কারণই নেই। আচ্ছা তাই নাকি? প্রথম থেকে প্রেমে পড়ে গেছো? আমিও কিন্তু তোমাকে দেখেই প্রেমে পড়ে গেছি। তুমিও তো দেখছি আমার মতোই রোমান্টিক। আমাদের কাহিনী শুনে সবাই কি নাম দিবে জানো? কি নাম দিবে শুনি? রোমান্টিক হাজবেন্ডের রোমান্টিক বউ। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা শোনো, তোমাকে কিন্তু আমি আংটি পরিয়ে আমার করে নিয়েছি। হুম,
সো কি এখন? না, চলেই তো যাবো এখন, যদি একবার হাঁক করতে পারতাম। আমার কথা শেষ হবার আগে তিয়াশা এসে আমাকে জড়িয়ে ধরে। বিশ্বাস করেন আবির ভাই, মেয়েদের শরীর যে এত নরম হয় আমি জীবনেও জানতাম না। মনে হচ্ছে তুলো আমি বুকে জড়িয়ে আসি। একটু পর দুজন দুজনকে ছেড়ে দিয়ে নিচে চলে আসি। কিছু সময় সবার সাথে কথা বলি। এরপর আব্বু আম্মুর সাথে বাসায় চলে আসি। ডাইনিং টেবিল থেকে একটা অ্যাপল নিয়ে সোফার মধ্যে বসে খেতে থাকি। বিয়ে বিয়ে করেছিস, বিয়ে ঠিক করে এসেছি। বিয়ের পর তোর আব্বুর অফিসে গিয়ে বসবি। বিয়ের পর অফিসে গিয়ে বসবো মানে? বিয়ের পর হানিমুনে যাব, সেখান থেকে এসে তারপর ভেবে দেখব। কি নির্লজ্জ ছেলে, বাবা মায়ের সামনে কী সব বলে যাচ্ছে। লজ্জার কি আছে? তোমরা আমার আব্বু আম্মু, অন্যের তো নও। আর তোমাদের না বলে পাঠাবে কি করে? তুই কখনো মানুষ হবি না, তাই না? আমি তো মানুষই। হ্যাঁ, আমাকে এসব নির্লজ্জ, গাধা এসব না বলে রোমান্টিক হিরো বলতে পারো। ঠিক শাহরুখ খানের মতো, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এখান থেকে চলো এখন, এই ছেলে পাগল হয়ে গেছে। আব্বু আম্মু চলে যেতে আমি হাসতে থাকি। আচ্ছা আপনারই বলুন তো, আমি কি পাগল নাকি রোমান্টিক হিরো? আমার মতো একটা ইয়াং ছেলের মনের ফিলিংস এরা কি করে বুঝবে বলুন তো? আপেল খেতে খেতে রুমে চলে আসি। ইস, কেন যে আমিও নাম্বারটা রাখলাম না। সে কখন বাসায় গেছে, এখনো কল করলো না। এ নাকি আবার রোমান্টিক। আব্বু রুমে এসে আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। এমন করে তাকিয়ে আছো কেন আম্মু? না কিছু না, ভাবছি। কি ভাবছো আম্মু? ভাবছি আমার ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে, আর কিছুদিন পর বিয়ে হয়ে যাবে। আম্মুর দিকে তাকিয়ে দেখি চোখের কোণে পানি চিকচিক করছে। আমি আম্মুকে জড়িয়ে ধরে বলি, এই কান্নাকাটি করছো কেন? আমি কি সারা জীবনের জন্য চলে যাব? আর আব্বু তো বললই কাছেই, যখন ইচ্ছে তখন আসতে যেতে পারবো। এখন তুই বুঝবি না মা, যখন নিজে মা হবি তখন বুঝতে পারবি। দেখো, তুমি যদি এভাবে কান্না করো তাহলে কিন্তু আমি বিয়ে করব না। ওনাদের কল করে বিয়ে ভেঙে দেব। ফাটলি মেয়ে আমার। আচ্ছা, এই যে আমি আর কান্না করছি না, দেখি তো আমার রাজকন্যাটাকে। বলে আম্মু আমাকে বুক থেকে তুলে দু গালে হাত রেখে কপালে চুমু দিয়ে বলে, আমার মেয়েকে ঠিক রাজকন্যার মতো লাগছে। আচ্ছা তুই যা করছিলি কর, আমি যাই, রান্না করতে হবে তো। বলেই আম্মু চলে যায়। আমি বসে আছি, মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। নিশ্চয়ই এটা মাহিম। সাথে সাথেই কল রিসিভ করি। হ্যালো, কে মাহিম? তুমি কি করে বুঝলে আমি? কারণ কিছু সময় আগে তুমি আমার নাম্বার নিয়ে গেছো। ও আচ্ছা, তা কি করছো আমার জান পাখিটা? এই তো বসে আছি, তুমি কি করছো? আমিও বসে আছি, তোমাকে ভীষণ মিস করছি। ভাবছি বিয়েটা আজকে হয়ে গেলে কত ভালো হতো। আমার বরটা তো দেখছি পাগল হয়ে গেছে। তোমাকে দেখার পর পাগল না হয়ে উপায় আছে? আচ্ছা বুঝেছি। দুজনে প্রায় অনেকটা সময় কথা বলে কল কেটে দেই। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। একটু আগেই তিয়াশা আর আমার বিয়ে হয় খুব ধুমধাম করে। বিদায়ের সময় তিয়াশা আন্টিকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। আন্টিও একমাত্র মেয়েকে বিদায়ের সময় খুব কান্না করে। কিছু সময় পর গাড়ি করে বাসায় চলে আসি। আম্মু তিয়াশাকে নিয়ে আমার রুমে চলে যায়। আমি বন্ধুদের সাথে বাগানের সামনে বসে গল্প করছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। আমি রুমে আসতে গেলে আমার বন্ধুরা আমাকে আসতে দেয় না। শালারা আমার পকেট খালি করে তবে আসতে দেয়। রুমে এসে দেখি তিয়াশা বেডে বসে আছে ঘোমটা দিয়ে। আমি গিয়ে ওর সামনে বসি, ঘোমটা তুলে তাকিয়ে আছি ওর চাঁদ মুখ পানে। মাহিম আমার হাত ধরে হাতের উল্টো পিঠে কিস করে। আমি কিছুটা কেঁপে উঠি, লজ্জায় মাথা নিচু করে আছি। মাহিম আমার থুতনিতে হাত রেখে মুখের উপর দিক করে আমার কপালে চুমু খায়। আমার পুরো শরীরে কারেন্ট বয়ে যায়। আমার ভালোবাসা তুমি। আজ আমার জীবন রঙিন হয়ে গেছে তোমার সাথে আছি বলে। এতদিন আমি তোমার মতো একজনের জন্য অপেক্ষা করেছি। আমি তো শুধু তোমার গলিতে হেঁটে চলছিলাম, কিন্তু তুমি আমার জীবনে এসে সেই গলিতে আমার ঘর করে দিয়েছো। তোমাকে পেয়ে আমি সারা পৃথিবী পেয়ে গেছি। আজ থেকে তুমি হৃদয়, আর আমি সেই হৃদয়ের স্পন্দন। তোমার দিনের সূর্য কিরণ আমি, আর তুমি আমার অন্ধকারের রাতে জ্যোৎস্না। আমি একটু খুশির সন্ধানে ছিলাম, আর সুখ এসে আমার জীবনে ধরা দিয়েছে। এতদিন আমি যে রাজকুমারের স্বপ্ন দেখেছিলাম, তুমি আমার সেই স্বপ্নের রাজকুমার। আমি কখনো ভাবিনি আমার স্বপ্ন সত্যি হবে, কিন্তু তুমি আমার জীবনে এসে আমার সেই স্বপ্নগুলো সত্যি করে দিয়েছো। তোমাকে দেখার পর থেকে এমন কোনো সময় যায়নি
সেখানে তুমি আমার ছিলে না। আমি ঘুমে গেলেও রাতে তুমি আমার মাঝে এসে আমাকে ঘুমাতে দাওনি। এখন থেকে তুমি স্বপ্ন, আমার ভাবনাতে তুমি, শুধু তুমি। আমি বাকিটা জীবন যতদিন বাঁচবো তোমার সাথেই বাঁচবো। আমার জীবনের সবটুকু সুখে মুহূর্তে তোমাকে নিয়েই বাঁচবো। সামনের যতটা সময় নিঃশ্বাস নেব তোমার জন্য। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমার জীবনে তুমি এখন আমার সত্যি আর স্বপ্ন। তুমি আমার থেকে আলাদা হলে আমি আর বাঁচবো না। এই পৃথিবীতে আমার থেকে ভাগ্যবান আর কেউ নেই। তুমি আমাকে ভালোবেসেছো, নিজের জীবন সঙ্গী করে নিয়েছো। তুমি আমার মনের প্রতিটা স্পন্দে। তুমি আমার জীবনে আসার পর থেকে কিভাবে সময় চলে যাচ্ছে বুঝতেই পারছি না। তোমাকে পাওয়ার পর এখন আর আমি আমার মাঝে নেই। তোমাকে ছাড়া আর কখনো নিঃশ্বাস নিব আর না তোমাকে ছাড়া বাঁচবো। এমনকি তোমার থেকে এক সেকেন্ডও দূরে থাকতে পারবো না। ছাদে যাবে? যাব। আজকের রাতটা সবার জীবনে একবারই আসে, আর এই রাতটা আমরা দুজন খুব সুন্দর করে কাটাবো। এই লেহেঙ্গা পরে যেতে হবে না, ওয়েট। বলেই মাহিম উঠে গিয়ে ওয়ার্ড্রোব খুলে একটা শপিং ব্যাগ আমার দিকে এগিয়ে দেয়। শপিং ব্যাগ খুলে দেখি একটা কালো শাড়ি, সাথে ম্যাচিং করা সবকিছু আছে। আমি মাহিমের দিকে তাকাতেই মাহিম বলে, তোমাকে ব্ল্যাক কালারে খুব সুন্দর লাগবে, এখানে সব কিছু আছে, পরে নাও। আমি ব্লাউজ আর পেটিকোট পরে আসছি, শাড়ি তুমি পরিয়ে দেবে। মাহিম মুচকি হেসে ঠিক আছে বলে। আমি ব্লাউজ আর পেটিকোট নিয়ে ওয়াশরুমে চলে আসি। চেঞ্জ করে রুমে আসি একটা তোয়ালে জড়িয়ে। মাহিম আমার কাছে এসে আমার থুতনিতে কিস করে। আমি চোখ বন্ধ করে ফেলি সাথে সাথে। এরপর মাহিম তোয়ালে সরিয়ে দিয়ে শাড়ি পরিয়ে দিতে থাকে। কুচি ঠিক করছে আমার সামনে বসে। কুচি গুজে দেবার সময় আমার নাভিতে আলতো করে ওর হাতের আঙুল দিয়ে স্লাইড করে। আমি কেঁপে উঠে ওর চুল খামচে ধরি। মাহিম আমার নাভিতে কিস করে। আমি যে কোনো এক ঘোরের মধ্যে হারিয়ে ফেলেছি নিজেকে। চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে এক হাতে মাহিমের চুল, অন্য হাতে শাড়ি খামচে ধরে আছি। কুচি কুচি দিয়ে তিয়াশাকে কোলে নিয়ে এরপর চলে আসি ছাদে। তিয়াশাকে নামিয়ে দিয়ে ওর হাতের আঙ্গুল ভাজে আমার আঙ্গুল রাখি। তিয়াশা লজ্জা মাখা চোখে আমার দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে আছে। দুজনে ছাদের কিনারে এসে বসে আছি। আমি ছাদের রেলিংয়ে হেলান দিয়ে বসে আছি। তিয়াশা আমার বুকে ওর পিঠ হেলিয়ে দিয়ে আমার এক হাত শক্ত করে চেপে ধরে বসে আছে। মাহিম ওর আরেক হাতে আমার কোমর জড়িয়ে ধরে। আমি আমার শরীরের সমস্ত শক্তি ছেড়ে দিয়ে মাহিমের বুকের উপর নিজেকে ছেড়ে দেই। দেখো, আজকে আমাদের মতো চারটাও কত খুশি। নিজের সবটুকু আলো আজকে উজাড় করে দিয়েছে। আমাদের খুশিতে চাঁদও আজ খুশি। এখন বৃষ্টি হলে পরিবেশটা আরো কত রোমান্টিক হয়ে যেত, তাই না? এই চাঁদনি রাতে তুমি বৃষ্টি কোথায় পাবে? সেটাই তো, তবে হলে ক্ষতি হতো না। আমি ঘুরে মাহিমের দুই পাশে পা দিয়ে ওর বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরি। মাহিমও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি মাহিমের বুকে মাথা রেখে গুনগুন করতে থাকি। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে নয় মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা। একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে নয় মন। তিয়াশাকে নিয়ে আরও বেশ কিছু সময় ছাদে থেকে রুমে চলে আসি। এরপর আমাদের মাঝে কী হলো নাইবা শুনলেন। সকালে ঘুম থেকে উঠে দুজনে গোসল করে চেঞ্জ করে নিচে এসে আব্বু আম্মুর সাথে নাস্তা করে নিই। সবাই বসে আমি আব্বু টিভি দেখছি। কাল তো তোর শ্বশুরবাড়ি যাবি, ওখান থেকে এসে কিন্তু তোকে অফিসে বসতে হবে। আব্বু মাত্র কাল বিয়ে হলো, কিছুদিন তো যেতে দাও, সবসময় অফিসে বসতে বলো। তোর অনেক বাহানা শুনেছি, বিয়ে করে মাথা খারাপ করে দিয়ে দিয়েছিলি। এখন বিয়ে হয়ে গেছে, এখন আমি যা বলবো তাই শুনবি।
কিন্তু আব্বু, আমার হানিমুনের কি হবে এখন অফিসে বসলে? এ তোর কি কখনো বুদ্ধি হবে না? আব্বুর সাথে কেউ এভাবে কথা বলে? আর অফিসের কাজে অনেক সময় চিটাগাং যেতে হবে, তখন বউকে নিয়ে গেলেই হবে। আর কি বলবো, আমার আব্বাজান আমাকে এবার অফিসে বসিয়েই ছাড়বে, তাই আর কথা না বাড়িয়ে রাজি হয়ে যাই। শোনো মা, এটাকে এখন থেকে নিজের বাড়ি মনে করবে। এটা এখন থেকে তোমার সংসার। তোমার যেভাবে ইচ্ছে সেইভাবে করবে, কেমন? আমি মাথা নেড়ে হ্যাঁ বলি। আম্মু আমার কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে। পরের দিন আমাদের বাসায় চলে আসি। আম্মু আমাকে বরণ করে। বাসার ভিতরে আসতেই শুরু হয় আম্মুর মাহিমকে জামাই আদর করা। আহা, শ্বশুরবাড়িতে কত আদর পাওয়া যায়, এই জন্যই লোকে বলে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি। তোমরা অনেকটা পথ জার্নি করে এসছো। তিয়াশা, জামাইকে নিয়ে রুমে যা। তিয়াসার সাথে ওর রুমে চলে আসি। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়েই দেখি রুমে আন্টি অনেক রকমের ফল কেটে নিয়ে এসেছে। আন্টি তিয়াসাকে বলে আমাকে এসব দেওয়ার জন্য। আন্টি চলে যায়, আমি সোফায় বসে পড়ি। আমি ফলের প্লেট নিয়ে মাহিমের পাশে বসে নিজ হাতে ওকে ফল খাইয়ে দিচ্ছি আর নিজেও খাচ্ছি। আমার শাশুড়ি কত ভালো, আস্তে আস্তে আমাকে প্রথমে লেবুর শরবত, এখন আবার ফল দিয়ে গেল। নতুন জামাই বলে কথা, একটু আদর যত্ন না করলে কিভাবে হয়? সেটাও কথা। আচ্ছা, আমার না এখন মিষ্টি খেতে ইচ্ছে করছে। ফ্রিজে আছে মনে হয়, তুমি বসো, আমি নিয়ে আসছি। আরে রোমান্টিক বউ বুঝতে পারছে না আমার কোন মিষ্টির কথা। মাহিমের চোখের দিকে তাকিয়ে দেখি আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আর বুঝতে বাকি নেই আমার দুষ্টু বরটা কি চাইছে। এরপর আর কি, মিষ্টি খাওয়া হচ্ছে। দুপুরে সবাই একসাথে খাবার খেয়ে নেই। আঙ্কেলের সাথে বসে গল্প করছি। আন্টি একটু দূরে বসে তিয়াসার চুল আশ্রে দিচ্ছে। এখানে সবার সাথে মিলেমিশে থাকবে, তোর শ্বশুর শাশুড়ির যত্ন নেবে, তাদের কি লাগবে না লাগবে সব খেয়াল রাখবে। তুমি দোয়া করো আম্মু, আমি যেন সবার সাথে মিলেমিশে সারা জীবন থাকতে পারি। আমার দোয়া সবসময় তোর সাথে আছে, আর এই বিশ্বাসও আছে তোর ওপর, তুই পারবি। আর কখনো এমন কিছু করবি না যাতে তোর জন্য জামাই কষ্ট পায়। তোদের দুজনের বয়স এখনো খুব বেশি না, তাই কোনো কিছু করার আগে ভাববি। তোর শাশুড়ির সাথে কথা বলবি, নয়তো আমাকে কল করে জিজ্ঞেস করবি। আচ্ছা আম্মু, তাই করব। চুলগুলো খোলাই রাখো। মাহিম বলে খোলা চুলেই নাকি আমাকে বেশি ভালো লাগে। আমার কথা শুনে আম্মু মুচকি হাসে। পরের দিন আবার এই বাসায় চলে আসি। মাহিম পরের দিন থেকে অফিসে যাওয়া শুরু করে। আজ থেকে অফিসে যাব। আব্বু আম্মুর সাথে এসে তাদের পায়ে সালাদ দিয়ে সালাম করি। দোয়া করো আব্বু আম্মু, আমি যেন তোমাদের আশা পূরণ করতে পারি। আব্বু এত কষ্ট করে বিজনেস আরও উপরে নিয়ে যেতে পারি। তোর উপর আমাদের সেই বিশ্বাস আছে বাবা। কাজ করার সময় মাথা ঠান্ডা রাখবি, সকল স্টাফদের সাথে ভালো ব্যবহার করবি। আমাদের ছেলে সব পারবে। আচ্ছা চল, তোকে সবার সাথে পরিচয় করে দিয়ে আসি। এক সেকেন্ড আব্বু, রুমে মোবাইলটা ফেলে এসেছি। তিয়াসা এসো তো আমার সাথে, মোবাইলে খুঁজে দিবে। পাজি একটা। আমি বুঝতে পারছি আমার বর কেন রুমে যেতে বলল। মোবাইল তো বাহানা মাত্র। আমরা দুজনে রুমে চলে আসি। মাহিম আমার কপালে চুমু দিয়ে বলে, তোমাকে আদর না করে গেলে সারাদিন কিভাবে থাকবো বলো তো? এখন একটা কিস দিয়ে দাও, সারাদিন যেন ভালো মতো দিন কাটে। তিয়াসা আমার গালে কপালে চুমু দেয়। এরপর নিচে এসে আব্বুর সাথে অফিসে চলে আসি। আব্বু সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে এরপর আমাকে একটা কেবিনে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিয়ে বলে, এটা তোর কেবিন, সব কিছু বুঝে নে। আর কোনো সমস্যা হলে ম্যানেজার তো আছেই। আমি এখন আসি, তুই কাজ কর। বলে আব্বু আমার মাথায় হাত রেখে চলে যায়। আমি বসে একটা ফাইল নিয়ে দেখতে থাকি। ম্যানেজারকে কল করে আমার কেবিনে আসতে বলি। ম্যানেজার আসলে তার থেকে সব কিছু বুঝিয়ে নেই। এরপর কাজে মনোযোগ দিয়ে অফিস বাসা করে কেটে যায় 1 বছর। একদিন দুপুরে লাঞ্চ করে বাসায় এসে একটা ফাইলের কাজ করছি। তখনই আম্মু কল করে বাসায় যেতে বলে। আমি তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করে বাসায় চলে আসি। বাসায় এসে সোজা আব্বু আম্মুর রুমে যাই, কিন্তু কেউ নেই। আমার রুমে এসে দেখি আব্বু আম্মু দাঁড়িয়ে আছে, তিয়াসা বেডে শুয়ে আছে, আর পাশে ডক্টর আঙ্কেল বসে চেক আপ করছে। আম্মু, কি হয়েছে তিয়াসার? একটু আগে আমার সাথে কাজ করছিল, হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। ডক্টর চেক আপ করছে। ডক্টর আঙ্কেল আমাকে চেক আপ করে বলে মিষ্টির ব্যবস্থা করতে বলে। আমি নাকি মা হতে চলেছি। আমি লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছি। ডক্টর আঙ্কেলের কথা শুনে সবাই খুশি, সবচেয়ে বেশি খুশি আমি। ডক্টর আঙ্কেলকে বিদায় দিয়ে রুমে এসে দেখি আব্বু আম্মু তিয়াসার সাথে কথা বলছে। আম্মু তিয়াসার কপালে চুমু দিয়ে আব্বুকে নিয়ে চলে যায়। মাহিম আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়। মাহিম খুব খুশি, আমিও খুব খুশি। আর কিছুদিন পর আমাদের ঘর জুড়ে নতুন মেহমান আসবে। দোয়া করবেন সবাই আমাদের জন্য।
আর এখন যা হবে বলতে পারবো না। আজকের মতো টাটা।